স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একই দিনে ক্রিকেট ও ফুটবলে জয় পেল বাংলাদেশের জাতীয় দল, তবে রাজনৈতিক দলগুলোর জন্য সময়টা ভালো যাচ্ছে না। জনবিচ্ছিন্নতার কারণে জমছে না মাঠের রাজনীতি, সর্বশেষ জাতীয় নির্বাচনে হয়ে উঠতে পারেনি জনপ্রিয়তার মাপকাঠি। এতে অরাজনৈতিক মহল হাততালি দিলেও গণতন্ত্র চর্চায় রাজনৈতিক দলের কোনো বিকল্প থাকতে পারে না। রাজনীতিবিদদেরই হতে হবে দেশ পরিচালনার আসল খেলোয়াড়। এসব নিয়ে আজকের আলোচনা অক্টোবরে মাঠ। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাহিবি চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি একটি পুরনো প্রশ্ন আপনাকে করি যে 5 জানুয়ারির আগেই আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 10ম জাতীয় সংসদ নির্বাচনে। তার মানে আপনি জনসম্পৃক্ত না জনবিচ্ছিন্ন সেই পরীক্ষা আপনাকে দিতে হয়নি। জনপ্রিয়তা যাচাই ভোটের বিকল্প মাপকাঠি কি? আপনি এলাকাবাসীর মনোভাব কিভাবে বোঝেন বা বুঝছেন? আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে, আপনি যেহেতু বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত, 2008 সালে 29শে ডিসেম্বরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন একজন। সেটা বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে জেনারেল মাহবুব সাহেব নির্বাচন করেছিলেন। তো উনি নির্বাচন করেন নাই 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে। খুব স্বাভাবিকভাবেই মানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু আমার 5 বছর আগেও ছিল না। কাজে কাজে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে হয়েছে আমাকে বিএনপির অংশগ্রহণ না করার কারণে। এটাতে কিন্তু আমি যেমন হচ্ছে আপনি যে কথাটা বললেন জনপ্রিয়তা যাচাই, যে ভোটের ব্যালটের মাধ্যমে সেটা থেকে আমিও বঞ্চিত হয়েছি, তেমনই ভাবে আমার এলাকার মানুষও ভোট দান করতে পারেনি, এটা থেকেও বঞ্চিত হয়েছে। তা আমিও আশা করেছিলাম, আমি তো 5 বছর কাজ করেছিলাম, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটুকু কতটুকু পালন করতে পেরেছি সেটার মাপকাঠিটা নির্ধারিত হতো 10ম জাতীয় সংসদ নির্বাচনে। দুঃখজনক হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভাবে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে হয়েছে। এটা অবশ্যই দুঃখজনক। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার কারণেই জনগণকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। খালিদ ভাই, আমাদের প্রশ্ন ছিল যে এই ভোটের বিকল্প মাপকাঠি কি? যেমনই হোক 5 জানুয়ারি নির্বাচনে আসলে বিএনপি আসে নাই, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে ভোট করতে চাইনি, আপনার মনে দুঃখ আছে যে আপনি আসলে যাচাইটা করতে পারেন। এখন এটার কোনো বিকল্প মাপকাঠি কি আছে? বিকল্প মাপকাঠি যেমন হচ্ছে, দেখেন আপনার হচ্ছে 5 জানুয়ারি নির্বাচনের আগে অনেকেই রাজনৈতিক যোদ্ধা বিশেষজ্ঞ তারা মনে করছিল যে 5 জানুয়ারি নির্বাচনটা হবে না। আমরা বিভিন্ন ফোরামে অনেক উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ফোরামও এই ধরনের কথা বলতে শুনেছি যে হবে না, এই দেশের সরকার জনপ্রিয়তা শূন্যতায় গেছে, এই ধরনের কথাবার্তা। কিন্তু 5 জানুয়ারি নির্বাচনটার পরে দেখা গেল যে পরিস্থিতি খুবই স্বাভাবিক হয়ে গেল, আবার উত্তর দেশের শান্তি বিরাজ করতেছে। তো এটা দিয়ে এখন বিএনপি বলতেছে যে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতেছে সরকারের, কিন্তু আমরা তো বলছি না জনগণ কোনো আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছে না। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে জনগণ যেহেতু রাজনৈতিক দলগুলোর কোনো আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হচ্ছে না, এতেই জনগণ বোঝা যাচ্ছে যে বর্তমান সরকারের প্রতি জনগণ আস্থা আছে এবং জনপ্রিয়তা আছে। খালিদ ভাই, আমি আবার আপনার কাছে আসবো। জনগণ আন্দোলন করছে না নাকি করতে পারছে না, সেই বিষয়টি নিয়ে আপনার ব্যাখ্যা নিশ্চয়ই আমরা শুনবো। জনাব মাহিবি চৌধুরী, গত মাসে আপনাদের দলের প্রধানের ঘোষণা ছিল, জনাব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছিলেন যে সরকার একদলীয় শাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিকল্প ধারা অক্টোবরের মাঝামাঝি সব শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলবে এই এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা সেখানে বলা হয়েছিল। আপনারা কি মাঠে নেমেছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে খালেদ ভাই সাথে নিয়ে আসছেন, হিজ এ ভেরি সফট স্পোকেন পার্সন। তারপরেও আমার মনে হয় যে উনি যে জিনিসগুলো বলেছেন যে ওয়ান্ডারফুলি, ওনার বক্তব্য থেকে যদি আসতে হয় যে উনি নির্বাচন যে করতে পারেননি, একজন রাজনীতিবিদ হিসেবে, যে রাজনীতিবিদ জনগণের প্রতিনিধিত্ব করার অভ্যাস রয়েছে, সে কিন্তু সবসময় নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আসতে পারলেই তার সম্মান অনেক বেশি বৃদ্ধি পায়। এবং এই দুঃখটা যে ওনার মধ্যে আছে, এতে বোঝা যায় যে উনি আসলে হি বিলিভস ইন পজিটিভ পলিটিক্স। আমি সেই জন্য ওনাকে প্রথম সাধুবাদ জানাচ্ছি। বা পরিস্থিতি যখন এমন হয় যে 154 জন বা মোর দেন 50% অফ দি এমপি যদি এভাবে হয়, তখন এখানে একটা ক্রাইসিস আসলে দেখা দেয় কিনা। আমাদের দলের প্রেসিডেন্ট যে কথাটি বলেছিলেন সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা মাঠে আছি কিনা, আসলে বাংলাদেশে আমরা তো বিকল্প ধারা, এই নামটার মধ্যে আসলে একটা সমস্যা রয়ে গেছে। আসলে আমাদেরকে যখনই আমরা আন্দোলন গড়ে তোলার কথা বলি, আমরা কিন্তু একটা একেবারে কনভেনশনাল ট্রেডিশনাল ওয়েতে আসলে পলিটিক্সটাকে আসলে চিন্তা করিনি। আমাদের মধ্যে যে জিনিসটা হয়েছে, আমরা সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবার জন্য আমরা কাজ করেছি এবং আমরা কিছু জিনিস আলোচনা এনেছি এবং সেই আলোচনাগুলো আমাদের এখনো চলছে। যেমন গণতন্ত্র পুনরুদ্ধারের উপায়টা কি? আমি যে আন্দোলনটা করব, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দুটো উপায় আছে। এক, রাজপথে সরকার পতন আন্দোলন এবং নির্বাচনের দাবিতে একটা আন্দোলন গড়ে তোলা, কঠোর আন্দোলন গড়ে তোলা, উইচ ইজ ইন এ কনভেনশনাল ট্রেডিশনাল ওয়ে আমরা বাংলাদেশে দেখে আসছি। আরেকটা হচ্ছে গিয়ে সমস্ত রাজনৈতিক দলকে
জনগণ একটি চাপ সৃষ্টি করে একটা আলোচনার টেবিলে বসানো, সংলাপে বসানো, যে সংলাপের মাধ্যমে একটা উত্তরণের পথ খুঁজে বের করা। এই দুটো উপায়, দুটো কিন্তু পথ রয়েছে। হয় আপনি শান্তির পথে যেতে পারেন, অথবা আপনি নর্মাল ট্রেডিশনাল ওয়েতে রাজপথের আন্দোলনের পথে যেতে পারেন। এখন বিকল্প ধারা কিন্তু সবসময় একটু বিকল্প চিন্তা করেছে। সেই জন্য আমরা বলছি যে এই যে সংলাপের যদি প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এখন, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি বিএনপির উপরে প্রেশারটা ক্রিয়েট করছি যে ইউ মাস্ট গো ফর সংলাপ, ডায়ালগ ডায়ালগ ডায়ালগ। বিএনপি কিন্তু আমরা দেখছি যে সে কথাগুলো তারা বলা শুরু করেছে, এবং আমরা বারবার মনে করি যে সরকারের উপর একটা ইতিবাচক একটা প্রভাব বিস্তার করতে হবে। আমরা বিকল্প ধারা কিন্তু সরকার বিরোধী অবস্থানে খুব খুব শক্তিশালীভাবে রয়েছে, খুব কঠোরভাবে আমরা সরকারের সমালোচনা করছি, বাট আমরা কিন্তু সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ কখনো নষ্ট করিও নি, এখনো করছি না, ভবিষ্যতে করার আমাদের। মাহিব ভাই, একটা সম্পর্ক প্রশ্ন করতে পারি? যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী সে সময়কার বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন যে টেলিফোনে আপনি আমার বাসায় আসেন, আলোচনা করেন, তখন কি আপনারা সেই আলোচনাটা হোক এরকম চাচ্ছিলেন? আমরা সবসময় চেয়েছি আলোচনা আপনারা সেটাই। আর আরেকটি বিষয়, একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে আপনারা কি বিএনপির নেতৃত্বাধীন যে জোট সেটাতে যোগ দেওয়ার ব্যাপারে ভেবেছিলেন, ভাবছেন বা ভাববেন এরকম? না, আমরা চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছি। জি, আমরা সেই জোটের সাথে নেই, এবং বিএনপির সাথে যেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বিএনপির সাথে আমাদের যেই সম্পর্ক, যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা অনেকাংশে যেটা ব্যক্তিগত পর্যায়ে একটা আদর্শিক পর্যায়ে ছিল, ব্যক্তিগত পর্যায়ে ছিল। ব্যক্তিগত পর্যায়ের দূরত্বটাকে আমরা মীমাংসা করেছি। আমরা সেই শত্রুতাটাকে প্রজন্ম থেকে প্রজন্ম ক্যারি করতে চাই না। আদর্শিক ডিফারেন্স অবশ্যই রয়েছে, এবং রয়েছে বলেই আমরা কিন্তু সেই জোটে বা সেইখানে এখন পর্যন্ত যাইনি, বাট উই আর ওয়ার্কিং উইথ দেম। এই একটা জায়গায় যে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র পুনরুদ্ধার করবার প্রয়োজন রয়েছে, এই বিষয়ে আমরা একমতকে আমরা অবশ্যই আমরা আন্দোলন করব, এবং সেই আন্দোলনে আমরা সবসময় প্রভাব বিস্তার করার চেষ্টা করব। আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয়, যাতে অহিংস হয়, যাতে রক্তপাতহীন হয়, এবং আমরা চেষ্টা করব আলোচনার টেবিলে যাতে করে সমস্ত সমস্যার সমাধান করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। সে ব্যাপারে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করব। আপনি কিন্তু খালেদ ভাই দেখবেন যে এমনকি 2 বছর আগের রমজানের যে প্রোগ্রামগুলো হতো, রমজানের প্রোগ্রামে কিন্তু বিকল্প ধারার রমজানের দাওয়াতে কিন্তু আমরা আওয়ামী লীগকে দাওয়াত করতাম, বিএনপিকেও দাওয়াত করতাম, এবং সেভাবে আমাদের আসনেরও ব্যবস্থা থাকতো। কিন্তু আওয়ামী লীগ কোনো একটা কারণে হয়তো আসতো না, বাট বিরোধী দলীয় নেত্রী তখন ছিলেন খালেদা জিয়া, তিনি এসছেন। আমরা কিন্তু সেই জন্য রাগ করে বসে থাকিনি। আমরা কিন্তু বিচুদি সাহেব কিন্তু বিএনপির দাওয়াতেও গিয়েছে, বিএনপি রমজান মাসে আওয়ামী লীগের দাওয়াতেও শেখ হাসিনা ইফতার করেছে, বিকজ উই থিঙ্ক দেশে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে। এই দূরত্বের মধ্যে আমরা উই উইল অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ। এই জিনিসটা তৈরি করা যায়। ভাই, আমরা কি আপনার কাছে আবার আসি? খালেদ ভাই, জনগণ আন্দোলন করছে না নাকি করতে পারছে না, এই প্রসঙ্গে আসার আগে মাহি ভাই যে কথাটি তুললেন, মাহি ভাই মনে করেন আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে যদি কোনো সমাধান খুঁজে পাওয়া যায় তাহলে সেটাই সর্বোত্তম সমাধান। এই আর্জ কি আসলে সরকারি দল অনুভব করে যে কোনো সমস্যা আছে বা সমাধান করার জন্য কারোর সাথে আলোচনা করতে হবে? এটা কি না, এটা তো অবশ্যই আলোচনাটা তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। আলোচনার মাধ্যমেই গণতন্ত্র এগিয়ে যেতে পারলে তো এটা অবশ্যই এটা আরো সুন্দর হয়। এই সহিংসতা তো কখনোই কাম্য নয় কারোই, এবং সহিংসতা করলে কি হয় সেটা তো আমাদের 2013-তে অভিজ্ঞতা হলো। এখন দেখেন আপনি, এখন যেই কথাটা বিএনপি বলছে বা অন্যান্য জায়গা থেকে আছে আলোচনা, এখন আলোচনাটা কি নিয়ে হতে পারে? এখন রাজনীতিতে তো মনে করেন যে ভুল করলে এটা খেসারত কি দিতে হয় সেটা আমরা 43 বছর পরে জামাত ইসলামের ছাত্র সংগঠন যেটা বলল যে আমার গোলাম আজম 71 সালে তার ভূমিকা ভুল ছিল সিদ্ধান্তটা, আমরা পত্রিকায় দেখেছি আমি। তো এত বছর পরে সে মৃত্যুবরণ করার পরে এটা তার ছাত্র সংগঠন ইয়ে করবে। এখন নির্বাচন কিন্তু হয়ে গেছে একটা, এবং এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য যে কথাটা আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আলোচনার কিন্তু আহ্বান জানানো হয়েছিল। এবং আপনি এটা বারবার বিভিন্ন জনগণও জানে যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, কি কি উদ্যোগ নিয়েছিলেন, সরকারি দলের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল, বিভিন্ন আন্তর্জাতিক এবং বিভিন্ন কূটনৈতিক মহল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে গেছে। কারণ তখন একটা তদানীন্তন বিরোধী দলের মধ্যে একটা প্রত্যাশা ছিল, আন্দোলনকারী দলগুলোর মধ্যে প্রত্যাশা ছিল হয়তো নির্বাচন করতে পারবে, নির্বাচন আমরা ঠেকাই দিব, এবং সেই ধরনের কিন্তু পদক্ষেপও নেওয়া হয়েছিল। হ্যাঁ, যখন দেখা গেল টোটাল রাজনীতি, টোটাল আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে গেল, এবং দেখেন 9 মাস, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে এই সরকারের বয়স। এই সরকারের বয়স অনেক, এই নির্বাচনের পরেও কিন্তু ঈদের পরবর্তী, তার পরবর্তী, আমি কয়েকদিন গত 3 দিন আগে এলাকাতে ঘুরে আসলাম, ঈদুল ফিতরের সময় একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, জোরদার করা হবে, সেই ব্যানার কিন্তু বিএনপির নামে ঠাকুরগাঁয়ে আমি দেখে আসলাম, এখনো আছে।
ঈদ পরবর্তী আন্দোলন আরো বেশি শক্তিশালী করুন। তো দুইটা ঈদ চলে গেল, তো কাজেই এখন কোনোভাবেই যেহেতু শক্তিশালী হচ্ছে না, এখন সংলাপের আলোচনার কথা বলা হচ্ছে। এখন তো সেই জায়গাটা তো এখন দেশ নাই, সেই জায়গাটা এখন দেশ নাই, সেই জায়গাটা রাজনীতিও নাই, সেই জায়গাটা রাজনীতিও নাই। এখন জোর করে যদি এই দেশের মানুষকে মানে সহিংসতার প্রতি ঠেলে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হয়, তাহলে তো সরকারেরও কিছু দায়িত্ব আছে। না, তা তা কাজে নিশ্চয়ই আছে। আলোচনা হবে যখন যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার, তখন সেই বিষয়টা নিয়ে খালিদ আলোচনা ভাই, করা আপনি দরকার। নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইতালি সফর শেষে যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে কিন্তু স্পষ্ট এক সাংবাদিকদের জবাবে বলেছেন, আপনারা তো আলোচনা কেন করেন, কোনো আলোচনা হবে না, কার সঙ্গে আলোচনা হবে। তিনি বেশ ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করেছেন যে এই আলোচনা প্রসঙ্গে। এটা তো খুব স্বাভাবিক। এটা দেখেন, আপনি যে কথাটা বললাম যে আলোচনা কার সঙ্গে হবে, যাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম আলোচনা করার জন্য, তারা আলোচনায় আসলেন না। তারা আলোচনা না করে তারা সহিংসতার পথ নিল। এই নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন করতে গিয়ে কতগুলো প্রাণ ঝরে গেছে দেখেন আপনি, শত শত মানুষের জীবন চলে গেছে। এখন কি শত শত মানুষের জীবন যে চলে গেল, একটা এইরকম একটা রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার কিন্তু শপথ গ্রহণ করেছে, তাহলে কি এই এতগুলো যে রক্তপাত হলো, তাহলে এগুলোর কোনো দামই নাই? খালিদ ভাই, আমি শুধু মাহি ভাই আপনার কাছে আসছে, আমি শুধু এটা আপনার কাছে একটু এক কথায় উত্তর চাচ্ছি যে আপনি আসলে এই মুহূর্তে আলোচনার পক্ষে? আমি আলোচনার পক্ষে, বা আমি আলোচনার বিপক্ষে আমি না, তবে আলোচনার বর্তমান যে সময়, এটা আলোচনার সময় নয়। মাহি ভাই, না আসলে আমার এক শিক্ষক ছিলেন পলিটিক্যাল সায়েন্সের, উনি বলতেন যে ইফ ইউ এক্সপেক্ট ডেমোক্রেসি টু বি এস্টাবলিশড বাই আ লিডার, you must make sure that the leader believes in democracy and he is a democrat by heart. এখন আপনি যদি গণতন্ত্রকে মনের মধ্যে ধারণ না করেন, আপনি কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। রাইট। আপনি দেখেন প্রধান জিনিসটা দেখেন, আমি খালেদ ভাইয়ের কথাটার সাথে 100% দ্বিমত পোষণ করছি। যে উনি যে বললেন যে উনি একটা জায়গায় গিয়ে ব্যানারও দেখেছেন যে এই এখন ঈদের পরে আন্দোলন চাঙ্গা হবে, তারপরে 1 মাস পরে আন্দোলন চাঙ্গা হবে। আন্দোলন চাঙ্গা করতে না পেরে এখন আলোচনার কথা বলছে, এই যে ওনার স্ট্যান্ডটা ছিল। এবং আপনি একটা ওকে প্রশ্ন করেছেন যে 5 জানুয়ারি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ফোন করে যখন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, তখন কেন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন? কারণ তখন আন্দোলন চাঙ্গা ছিল, তার মানে আলটিমেটাম ছিল, সেই আলটিমেটামের প্রতি তিনি সম্মান দেখিয়েছিলেন। তার মানে আপনি শুধুমাত্র আলোচনার কথা আনবেন যদি আন্দোলন চাঙ্গা হয়, রাস্তায় আন্দোলন বাড়ে, তাহলে আমি সংলাপ করবো, নাহলে করবো না। এই যে একটা পলিটিক্যাল উইল, এই যে একটা রাজনৈতিক চিন্তা ভাবনা, এটাই অগণতান্ত্রিক, 1 নম্বর। 2 নম্বর, গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নাই। আপনি নিজে একটু আগে আপনার প্রথম প্রশ্নের উত্তরে খালেদ ভাই বলেছেন যে বিগত নির্বাচনে ওনার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে ছিলেন? জেনারেল মাহবুব সাহেব ছিলেন। সে নির্বাচনে জয়লাভ করেছিলেন কে? খালেদ ভাই জয়লাভ করেছিলেন। কিন্তু আপনার বিপক্ষে জেনারেল মাহবুব সাহেবের ভোট পড়েছিল কত? লুক এট দ্য পার্সেন্টেজ অফ দ্যাট। সো আপনার এলাকাতেও 1/3 অফ দ্য পিপল যারা কিন্তু আগের নির্বাচনী ইতিহাস, তারা তো আজকেও সম্পৃক্ত না। এখন আপনি যদি আজকে বলেন যে এমন একটি সংসদ আমরা আজকে পেয়েছি, যেই না আজকের সংসদ দেখেন, আজকের সংসদে বাস্তবতা কি? সংসদে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নাই। আপনি একটি সংসদ পেয়েছেন, যে সংসদে আপনার একটি বিরোধী দল রয়েছে, যে বিরোধী দল আবার সরকারের অংশ। এবং এই অবস্থায় আপনি যদি মনে করেন দেশের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা 33% হোক আর 40% হোক, তাদেরকে বাদ রেখে সংসদেও আলোচনার সুযোগ দিবেন না, তাদের সাথে আলোচনা, এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে স্পষ্ট বলেছেন এটা একটি নিয়ম রক্ষা নির্বাচন হবে। না মাহি ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে যেই সংসদকে কার্যকর করার কথা আপনি এতবার বলছেন, সেই সংসদে যখন কার্যকর বিরোধী দল ছিল, তারা 19 দিন গিয়েছে, কেউ কেউ বলেন 20 দিন গিয়েছে, সেটাও আবার কিরকম? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে, যে এই বিষয়ে আবার শুনবো।